হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছো সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। সাজিদের সামনে এই মুহূর্তে যে মেয়েটি বসে আছে সে মেয়েটি তার হবু স্ত্রী। মেয়েটাকে গতকালই সে আংটি পরিয়েছে, কিন্তু আজ মেয়েটা দেখা করার জন্য ডেকে এনে বলছে, দেখুন আমি একটা খারাপ মেয়ে, আমাকে বিয়ে করবেন না আপনি। সাজিদ এই কথার প্রত্যুত্তরে কিছুই বলেনি এখনো অবধি। মেয়েটাকে দেখছে। মেয়েটি ওভার জ্যাকেটের সাথে ম্যাচ করে মাথায় খয়েরি রঙের শীত টুপি পরেছে। উজ্জ্বল শ্যাম বরণ, মুখে মেকআপের হালকা আস্তরণ, ঠোঁট দুটো লিপ জেলে ভেজা। সাজিদ খুঁটিয়ে খুঁটিয়ে দেখল কিছুক্ষণ, তারপর মেয়েটার চোখে পূর্ণ দৃষ্টি দিয়ে বলল, কেন বিয়ে করব না আপনাকে? ইরতিজা গলার জোর বাড়িয়ে দিল, কারণ আমি একজন ভালো মেয়ে নই। সাজিদ দাঁত দিয়ে নিম্ন ওষ্ঠ কামড়ে ধরে হাসি চেপে রাখার চেষ্টা করছিল, কিন্তু ইরতিজার কথা তার চেষ্টা ব্যর্থ করে দিল। ব্যর্থ হয়ে হেসে ফেলল সে, শব্দ তোলা হাসি। সাজিদের হাসি দেখে ইরতিজার বদন অদ্ভুত এক বিস্ময়ের রেখা টানল। বিস্ময় জড়িত কণ্ঠে বলল, হাসছেন কেন? সাজিদের হাসি থামলেও ওষ্ঠ হতে হাসির রেশ মুছল না। হাস্য আভা জড়িত ঠোঁট নাড়িয়ে বলল, না মানে পাত্রী স্বয়ং নিজে বিয়ে ভাঙতে এসেছে তো, ব্যাপারটা দারুণ লাগছে গু। ইরতিজার আশায় যে আঘাত লেগেছে মুখ দেখে তা সহজেই অনুমান করা গেল। সে ক্ষুণ্ণ গলায় বলল, আমি আপনার সাথে যোগ করছি না সাজিদ আহসান উ। আমিও তো বলছি না আপনি যোগ করছেন গি। আমি ভীষণ সিরিয়াস। আমি কিন্তু আসলেই খারাপ। এই আমেরিকার রাস্তায় আমি একটা ছেলেকে মেরে রক্তাক্ত করেছিলাম। বুঝতে পারছেন কত বড় সাংঘাতিক হলে কেউ এমন করতে পারে? বুঝতে পারছি গু। ইরতিজা অসন্তুষ্ট হল। লোকটার যেমন রিয়াকশন দেখতে চাইছে লোকটা ঠিক তার উল্টোটা উপহার দিচ্ছে তাকে। সাজিদ ওর এই অসন্তোষ ভাবগতিক বুঝতে পেরে সহজ গলায় বলল, তো আপনি চাইছেন আমি যেন আপনাকে বিয়ে না করি? ইরতিজার চোখ আশায় চকচক করে উঠল। ওই চকচক করা চোখ দুটো দেখে সাজিদের আবারও হাসি পাচ্ছে। কষ্টসাধ্য হলেও হাসি চেপে রেখে বলল, কিন্তু আমার তো একটা বউ প্রয়োজন। জীবনে 29টা বছর পূর্ণ হয়ে গেছে, আর কতকাল একা একা থাকব? ইরতিজার চোখ আরও দ্বিগুণ চকচক করে উঠল। গলায় ফিরে পেল হারানো জোর। হ্যাঁ সেটাই তো, আর কতকাল আপনি একা থাকবেন? আমাকে বিয়ে করতে হলে তো আপনাকে আরও কয়েক বছর অপেক্ষা করতে হবে, যতদিনে না আমার গ্রাজুয়েট শেষ হচ্ছে। আপনি এত বছর কেন অপেক্ষা করবেন? কোনো প্রয়োজন কি আছে? আমাকে বিয়ে করার কোনো প্রয়োজন নেই আপনার গু। কিন্তু আপনাকে ছেড়ে দিলে যদি আমি এত বছরে কোনো মেয়ে খুঁজে না পাই? এই বিদেশ বিভুঁইয়ে বিয়ের জন্য মেয়ে খুঁজে পাওয়া অতি কঠিন ব্যাপার। দেখা গেল আপনার মতো খারাপ মেয়েও আর খুঁজে পাচ্ছি না। তখন ইরতিজার মুখে কথা রইল না। মানুষটার কথা তার মুখের কথা কেড়ে নিয়েছে। সে ফ্যালফ্যাল করে কেমন তাকিয়ে রইল। মানুষটার কথায় যুক্তি আছে। আসলেই বিদেশের মাটিতে বিয়ের জন্য মেয়ে খুঁজে পাওয়া সহজ ব্যাপার নয়। কিছুক্ষণ নীরবতায় কাটল। ইরতিজা অন্যমনস্ক হয়ে ভাবছিল। নীরবতার জাল চিরে শুনতে পেল সাজিদের কণ্ঠ, এক কাজ করুন, আমাকে আপনি একটা বউ খুঁজে দিন। আমার জন্য কোনো বউ খুঁজে পাওয়া গেলে তারপর না হয় আপনাকে বিয়ে করার চিন্তা বাদ দেব গু। ইরতিজা হতভম্ব হয়ে গেল। আমি বউ খুঁজে দেব আপনাকে? হ্যাঁ, আপনারই তো দেওয়া উচিত। যেহেতু আপনি চাইছেন না আমি আপনাকে বিয়ে করি, সেহেতু আমার জন্য একটা বউ খুঁজে দেওয়া আপনার নীতিগত দায়িত্ব উ। ইরতিজার মুখে চিন্তা চিন্তা ছাপ পড়ল। লোকটার এ কথাতেও যুক্তি আছে, কিন্তু লোকটাকে একটা বউ খুঁজে দেবে কিভাবে? চিন্তায় ডুবে গেল সে। তবে খুব অল্প সময়ে একজনের কথা মাথায় এসে গেল। সে সাজিদের দিকে তাকিয়ে হেসে বলল, আপনি আমার বড় বোনকে তো দেখেছেন তাই না? মাশাআল্লাহ, কি সুন্দর দেখতে আমার বড় বোন। ডানা কাটা পরি বললে ভুল হবে না। আপনি আমার বোনকে বিয়ে করতে পারেন, কিন্তু আপনাদের দুজনকে খুব ভালো মানাবে গু। কিন্তু আপনার বড় বোনেরও তো এনগেজমেন্ট হওয়া, তার বয়ফ্রেন্ডের সাথে। 2 মাস আগেই তো তাদের এনগেজমেন্ট হয়েছে গি। ইরতিজার মুখ ধপ করে নিভে গেল। হাসির রেশটুকু বিলীন হল নির্দয়ভাবে। সে অসহায় বোধ করল, তারপর অতিষ্ঠ উত্তপ্ত হয়ে বলে উঠল,
আরে ভাই, এত ঘাড় তেরামি কেন করছেন? যখন আমি বলছি আমি খারাপ, তখন এত ঘাড় তেরামি করার কি আছে? সাজিদ বিস্ময়ে প্রশ্ন করল। ভাই? ইরতিজার কণ্ঠ হচ্ছে খেয়ে থুবড়ে পড়ল। যে মানুষটা এখন হবু বর, তাকে ভাই বলে সম্বোধন করাটা কোন ধরনের কাজ? নত হয়ে আসা মস্তকে বলল, সরি, আপনাকে ভাই বলে সম্বোধন করাটা উচিত হয়নি আমার গু। বলে আবার চোখে চোখ রেখে বলল, কিন্তু আপনার জন্য আমি কোনো বউ খুঁজে দিতে পারব না। আমি এটা করতে বাধ্য নই। অবশ্যই বাধ্য। এটা আপনার কর্তব্য। উহু না ঘে। সাজিদ চুপ করে গেল। কথা বাড়ানোর আগ্রহ পাচ্ছে না। ইরতিজাও চুপ বসে রইল। এক সময় ধৈর্য হারা হয়ে সাজিদ বলল, বাস, এটুকুই বলার ছিল। এজন্যই ডেকে এনেছেন? আপনার কথা শেষ? এবার কি তাহলে আমি যাব? না, আপনি যাবেন না। যেহেতু আমি আপনাকে নিষেধ করেছি আমাকে বিয়ে করতে, সেহেতু আমার আগে চলে যাওয়াটাই বেশি সুন্দর দেখায়। আপনি থাকুন। আমি চলে যাচ্ছি গু। ইরতিজা চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। অনামিকায় থাকা এনগেজমেন্ট রিংটা খুলে সাজিদের দিকে এগিয়ে দিয়ে বলল, এই নিন এনগেজমেন্ট রিং। আজকের পর থেকে আমাদের মাঝে আর কোনো সম্পর্ক থাকবে না। আপনি শুধু আমার আব্বুকে একটা কল করে জানিয়ে দেবেন আপনি আমাকে বিয়ে করবেন না। ওকে বাই। ইরতিজার আচরণে খুব গোপনে মনে মনে হাসল সাজিদ। ইরতিজা যাওয়ার জন্য পা বাড়িয়ে চলেও গেছে কিছু দূর, কিন্তু পিছু ডাকে থামতে হল। দাঁড়ান। ইরতিজা দাঁড়িয়ে পিছন ফিরল। সাজিদ টেবিল থেকে রিংটা হাতে নিয়ে ইরতিজার কাছে এলো। ইরতিজার হাত হাতে তুলে নিয়ে রিংটা যত্ন করে অনামিকায় পরাতে পরাতে বলল, যতদিন না আমার জন্য একটা বউ খুঁজে পাচ্ছেন, ততদিন আপনাকেই আমার হবু বউ হয়ে থাকতে হবে গু। ইরতিজা বিস্ময়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। সাজিদ ওর চোখের দিকে তাকিয়ে হেসে ফেলল। ইরতিজার আরও নিকটে এগিয়ে এসে নিচু কণ্ঠে বলল, আপনি যদি খারাপ হন তবে আমিও খারাপের বাপ। বলে বাঁকা হেসে এখান হতে প্রস্থান করল সাজিদ। বেরিয়ে গেল একতলা অনুন্নত কফিশপটা থেকে। ইরতিজা বিস্ময়িত হয়ে দাঁড়িয়ে রইল। কি বলল লোকটা? হাতের অনামিকায় জবলজবল করতে থাকা রিংটার উপর এসে দৃষ্টি স্তব্ধ হল ইরতিজার। হালকা স্নোফল শুরু হয়েছে। বেশিক্ষণ স্থায়ী হবে না বলে জানিয়েছে ওয়েদার ফোরকাস্ট। ঘড়িতে এখন 1-2-3 PM। নরিন লিভিং রুমের সোফায় আরাম করে বসে ফিয়ন্সের সাথে কথা বলছে ফোনে। তার পরনে কালো জিন্স এবং নেভি ব্লু ওমেন জাম্পার সোয়েটার। বাইরে হাড় কাঁপানো শীত হলেও একটা মাঝারি আকৃতির হিটারের বদৌলতে ঘর উষ্ণ। মেইন দরজা খোলার শব্দ হলে কান সচকিত হল নরিনের। একটু পরই দর্শন পেল ছোট বোন ইরতিজার। ইরতিজা এসেই মাথায় থাকা খয়েরি টুপিটা ছুঁড়ে ফেলল ফ্লোরে। নরিনের দিকে রুক্ষ দৃষ্টি দিয়ে বলল, কার সাথে আমার বিয়ে ঠিক করেছ তোমরা? ওই ছেলে আমাকে নিজের মুখে বলেছে সে একজন খারাপের বাপ। একজন খারাপের বাপের সাথে আমার বিয়ে দেবে তোমরা? নরিন ততক্ষণে ফিয়ন্সের সাথে কথা বলার সমাপ্তি ঘটিয়েছে। ইরতিজার কথায় অবাক হয়ে বলল, কিসের বাপ? খারাপের। নরিন হাসে, ভালোই তো। তুমি তাকে বিয়ে করে খারাপের মা হয়ে যাও, তাহলেই তো হয়। ইরতিজার বড় অসহায় লাগল। সিস্টার, আই অ্যাম ভেরি সিরিয়াস অ্যাবাউট দিস। নরিন মুখে কেমন এক ভঙ্গি করে দুই কাঁধ ঝাঁকাল। নিজের প্রতি বোনের এহেন ভাবলেশহীন আচরণ দেখে কান্না পেল ইরতিজার। অশ্রু সংযত রেখে সে দ্রুত পায়ে রুমে চলে এল। দরজা আটকে সাইড ব্যাগটা বিছানায় ফেলে রুম সংলগ্ন বারান্দায় এসে দাঁড়াল। হিমশীতল বাতাস কামড়ে ধরল মুখের চামড়া। বাতাসের সাথে তুলোর মতো স্নো ঝরছে। শুরু হয়েছে একটু আগে। তেমন বরফ জমাট হয়নি। রাস্তায়, গাড়ির উপর, গাছের ডালপালায় একটু একটু করে শুভ্র আস্তরণ ফেলছে তুষারপাত। এখন যেখানে দাঁড়িয়ে আছে সেটা 3 তলা এক বাড়ির 2য় তলার বারান্দা। কিছুদিন পর আর এখানে দাঁড়িয়ে থাকা হবে না তার। পরিচিত এই নিউ ইয়র্ক ছেড়ে চলে যাবে রেডমন্ড। ভাবতেই বুকের মাঝটা চিনচিন করে ওঠে ব্যথায়। আবার নতুন শহরে নতুনত্বে জীবন শুরু করবে ভাবতেও একটা আনন্দ অনুভব হয়। কিন্তু পুরনো জায়গার প্রতি মানুষের আলাদা একটা টান থাকে। ইরতিজা ভাবছে সামান্য একটা ব্যাপারে তার জীবন কিভাবে মোড় নিল। বিয়ের মতো গুরুত্বপূর্ণ একটা বিষয়ও ঠিক হয়ে গেল চোখের পলকে। যে মানুষটাকে ভালো করে চেনে না, জানে না, সেই মানুষটা এখন হবু বর। এসব কিছুর জন্যই অর্টন দায়ী। উহু, অর্টন নয়, জোনাস দায়ী।
ইরতিজার মনে পড়ছে ঘটনাটা ঘটেছিল 5 দিন আগে সন্ধ্যায়। তার নিউইয়র্ক থেকে রেডমন্ড শিফট হয়ে যাওয়ার কথা শুনে অর্টন বেশ কিছুক্ষণ গম্ভীর হয়েছিল। তারপর এক সময় হুট করে চুমু খেয়েছিল তার কপালে। ওই চুমুটাই যত সমস্যার মূল। অর্টন চুমুটা সরল মনে খেলেও কেউ ওটা সরলভাবে নেয়নি। হয়তো জোনাস অমন না করলে চুমুটা সমস্যা না হয়ে সরলই থাকত। কিন্তু যা করার জোনাসই করল। সে কপালে চুমু খাওয়ার দৃশ্যটা কোত্থেকে যেন পরিলক্ষিত করে ক্যামেরাবন্দি করেছে। আর শুধু ক্যামেরা বন্দি করেই সে থামেনি, ছবিটা মেসেঞ্জারে ফুফুর কাছে পাঠিয়েছে। ছবির সাথে দিয়েছে বিশাল আকৃতির এক মেসেজ, যেখানে লেখা ছিল তার এবং অর্টনের রিলেশন সম্পর্কিত কথা। আসলে এমনটা কিছুই নয়। তার আর অর্টনের মাঝে প্রেম গঠিত কিছুই ছিল না কখনো। সম্পর্কটা শুধুই বন্ধুত্বের। তার মনে অর্টনের জন্য আলাদা করে কোনো বিশেষ অনুভূতির জন্ম নেয়নি কখনো। অনুমান বলে অর্টনেরও বিশেষ কোনো অনুভূতি নেই তার প্রতি। জোনাস ফুফুর কাছে ছবি এবং মেসেজ পাঠানোর পর দিনই ফুফু বাড়িতে এসে উপস্থিত হয়। মা বাবাকে অবগত করে ছবি এবং অর্টনের সাথে রিলেশনের ব্যাপারে। ইরতিজা সে সময় বাড়িতে উপস্থিত ছিল না। বাড়িতে এসে লিভিং রুমের থমথমে পরিবেশ লক্ষ্য করে বুঝতে পারে কিছু একটা ঝামেলা হয়েছে। সে আর জিজ্ঞেস না করে পারে না। জিজ্ঞেস করে, হোয়াট হ্যাপেন্ড? প্রশ্নটা করার সাথে সাথেই মা সোফার কুশন ছুঁড়ে মারে তার দিকে। ইরতিজার চোখের কোণ ভিজে ওঠে। মনশ্চক্ষে ভেসে ওঠে সেই সন্ধ্যার কাহিনীক্ষেত্র। 4 দিন আগেই বলেছিলাম মেয়েদের এত লাই দিতে নেই। তুই তো মেয়েদের কোনো শাসনই করিস না। দেখলি তো তার ফল। একটা ছেলে রাস্তায় দাঁড়িয়ে কিভাবে চুমু খায় ওর কপালে। এটা কেমন দৃশ্য? অহনা চৌধুরী ভাইয়ের দিক থেকে চোখ সরিয়ে শারমিন আহমেদের দিকে তাকালেন। আর তুমি কি শিক্ষা দীক্ষা দিয়েছ মেয়েদের? এত ঠুনকো শিক্ষা দিয়েছ যে আমেরিকা আসার 3 বছর হতে না হতেই মেয়ে সব শিক্ষা দীক্ষা ভুলে গেল। কেমন মা তুমি? কি শিক্ষা দিলে? ফুফুর কথাগুলো কাটার ন্যায় এসে বিঁধছে ইরতিজার গায়ে। অপমান অভিমানে অন্তর গাঢ় হয়ে আসছে। সে রুমে বসে শুনতে পাচ্ছে লিভিং রুমে চলমান কথাবার্তা। চেয়েছিল লিভিং রুমে থেকেই সব কথা শুনবে এবং প্রতিবাদ করবে। কিন্তু বাবা থাকতে দিলেন না। তিনি শান্ত স্বরে আদেশ করলেন, তুমি যাও ইরতিজা গু। অগত্যা চলে আসতেই হল। ফুফু খুব সুন্দরভাবে বাবার কানের কাছে ঘ্যানঘ্যান শুরু করেছে। তবে সমস্যা নেই। তার বাবা অমন মানুষ নয় যে মাথা গরম করে ফেলে যাচ্ছে তাই কাণ্ড ঘটাবে। তার বাবা শান্ত মাথার মানুষ। সবকিছু শান্ত এবং বিচক্ষণভাবে চিন্তা করে সিদ্ধান্ত নেন। মানুষটাকে কখনো রাখতে দেখেনি। কোনো কিছুর উপরই যেন রাগ করতে পারে না মানুষটা। এত শান্ত কোনো মানুষ হয়? ইরতিজা মাঝে মাঝে অবাক হয় ব্যাপারটা ভেবে। ফোনে এই নিয়ে 4 বার কল এলো। 3 বারই কলটা এড়িয়ে গেছে লিভিং রুমে চলমান কথা শোনার জন্য। কিন্তু এবার এড়ালো না। বিছানা থেকে মোবাইলটা তুলে নিল। জোনাস নামটা ভাসছে মোবাইল স্ক্রিনে। ইরতিজার ভিতর ক্রোধের ঢেউ দুলে উঠল। দাঁতে দাঁত লেগে এলো রাগে। কত বড় সাহস ছেলেটার! ফুফুর কাছে ছবি মেসেজ পাঠিয়ে এত বড় একটা কাণ্ড ঘটিয়ে আবার তার কাছেই কল দিচ্ছে। ইরতিজার ছেলে ফ্রেন্ড বলতে মাত্র 3 জন ফ্রেন্ডই ছিল, অর্টন, জোনাস এবং ক্রিস। তবে এই জোনাস ধীরে ধীরে বন্ধু থেকে শত্রুতেই পরিণত হয়ে চলছে। এমন হওয়ারও অবশ্য কারণ আছে। ইরতিজা কল রিসিভ করলেই ওপাশ থেকে জোনাস ব্যঙ্গ ভরাট গলায় বলল, তোমার ফ্যামিলির অবস্থা কেমন চলছে টিজা? তুমি আমার কাছে চরম ঘৃণিত একটা মানুষ হয়ে গেলে। জন ও কথাটা বলতেও ঘৃণায় ইরতিজার বুক কাঁপছিল। তার কথা শুনে জোনাস হাসল। ওই হাসির শব্দ কি অসহ্যকর! প্রতিটা কোষ বিষাক্ত হয়ে উঠল ইরতিজার। আমি তোমাকে প্রপোজ করেছিলাম টিজা। তুমি ফার্স্ট গার্ল ছিলে যাকে আমি প্রপোজ করেছি। ফার্স্ট গার্লের কাছ থেকে রিজেক্ট হওয়া কতটা অপমানজনক তুমি বুঝবে না। আমি খ্রিস্টিয়ান, তোমার ফ্যামিলি আমাকে গ্রহণ করবে না, এসব বলে তুমি আমাকে রিজেক্ট করেছিলে। যেখানে আমি বর্জন হলাম সেখানে অর্টন কি করে গ্রহণযোগ্য হলো তোমার কাছে? অর্টনও তো ভিন্নধর্মী। কিভাবে এখন রিলেশনে আছো ওর সাথে? একটু থেমে আবার শুধালো, আর আমি যে তোমার কাছে ঘৃণিত একটা মানুষ হিসেবে স্বীকৃতি পাব সেটাই স্বাভাবিক। তোমাকেও আমি ভীষণ রকম ঘৃণা করি। যে ভালোবাসা পূর্ণতা পায় না ওগুলো ঘৃণাতেই রূপ নেয় গি। তুমি ভুল, ভর্ৎসনার সুরে বলে উঠল ইরতিজা। গড সঠিক সময়ে ওখানে উপস্থিত করেছিল আমায়।
নইলে অর্টন তোমায় চুমু খাচ্ছে এই সুন্দর দৃশ্যটা কিছুতেই তোমার আন্টকে দেখাতে পারতাম না ঘু। ওই আজেবাজে মেসেজটা কেন লিখেছ তুমি? ওটা মোটেই আজেবাজে নয়। তোমার আর অর্টনের মাঝে রিয়েল রিলেশনশিপ চলছে। অস্বীকার করার চেষ্টা করো না গি। তোমার সাথে আমার সম্পর্কের এখানেই সমাপ্তি ঘটালাম। তুমি আমার বন্ধু হওয়ার যোগ্য নও। ইরতিজা কল কাটতে উদ্যত হলেই জোনাস বলে উঠল, হেই ওয়েট। সম্পর্কের সমাপ্তি ঘটাবে ভালো কথা, তার আগে একবার বারান্দায় এসো। কি প্রয়োজনে? আমি তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি গু। ইরতিজা জোনাসের কথা নিচকি মজা ধরে নিল। তবুও দ্রুত পায়ে বারান্দায় এসে রাস্তায় দৃষ্টি দিল সত্যমিথ্যা যাচাইয়ের জন্য। ওপাশে হাসির শব্দ শোনা গেল। দেখতে পাচ্ছ সুইটহার্ট? হ্যাঁ, দেখতে পাচ্ছে। রাস্তায় তেমন আলো নেই। অনেক দূরে জ্বলছে ল্যাম্পপোস্ট। তবে সব রেস্তোরাঁয় জ্বলতে থাকা আলোতে অনেক কিছুই দৃশ্যমান। সাদা রঙের গাড়িটার কাছে দাঁড়িয়ে আছে জোনাস। ওপাশ থেকে জোনাসের শান্ত কণ্ঠ ভেসে এলো, রেডমন্ড চলে যাচ্ছ? চলে যাওয়ার আগে তোমাকে একবার দেখে নিলাম। জানি ওখানে গিয়ে পুরোপুরি ভুলে যাবে আমায়। আমিও তোমায় ভুলে যাব। তোমাকে আমি প্রচণ্ড ঘৃণা করি টিজা। কল কেটে গেল। ইরতিজা দেখল জোনাস গাড়িতে উঠছে। গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল সে। না, জোনাসের হৃদয় ভেজানো কথাগুলোতেও তার হৃদয় ভিজল না। সে হৃদয় হাতরে শুধু ঘৃণাই খুঁজে পেল। রুমে ঢুকে পাতলা কম্বল গায়ে জড়িয়ে নিয়ে আবার বারান্দায় এলো ইরতিজা। ইজি চেয়ারে মাথা এলিয়ে দিয়ে বসল। লিভিং রুমে চলমান কথাবার্তা শোনার আর মন নেই তার। দোকান আর সহ্য করতে পারছে না। ক্লান্ত দু চোখে নিদ্রা নামল খুব যতন করে। চোখের পাতা বন্ধ করে দিল আবেশে। কতক্ষণ ঘুমিয়েছিল খেয়াল নেই। দীর্ঘ সময় ঘুমিয়েছে বোধহয়। তন্দ্রাচ্ছন্ন ঘোর কাটল বাবার কোমল কণ্ঠস্বরে, ইরতিজা। ডাকের সঙ্গে সঙ্গে বন্ধ আঁখি খুলল ইরতিজা। বাবাকে পাশে টুলের উপর বসা দেখে নড়েচড়ে সোজা হয়ে বসল। মনের আকাশ গ্রাস করে ফেলেছে বৈশাখের ঘন কালো মেঘ। ওই মেঘে অপরাধ বোধের ঘনঘটা চলছে। জানে না কেন এই অপরাধ বোধের আগমন। সে তো কোনো অন্যায় করেনি, তবুও কেন মন এমন করছে? বাবা খুব নম্র কণ্ঠে জিজ্ঞেস করলেন, অর্টনকে ভালোবাসো তুমি? ইরতিজা ঘাবড়াল না, কিন্তু কোনো এক কারণে বুক ধুকপুক করে যাচ্ছে। অগোছালো কণ্ঠে বলল, আসলে আব্বু আসলে ব্যাপারটা এমন নয়। আমি ভালোবাসি না অর্টনকে। আমার ধারণা অর্টনেরও কোনো অনুভূতি নেই আমার জন্য। আর ও যেটা করেছে সেটা নিশ্চয়ই ফ্রেন্ডশিপ থেকে করেছে। এটাকে কি জটিল করে দেখা উচিত? ওরা আমেরিকান ঘি। অর্টনকে আমি কখনো মেনে নেব না সেটা নিশ্চয়ই তুমি জানো, ইরতিজার কথার মাঝে বললেন আজাদ চৌধুরী। তুমি আমাকে অবিশ্বাস করছো আব্বু? আমরা চাইছি তোমার অতি শীঘ্র এনগেজমেন্ট হয়ে যাক। কিন্তু কেন? তোমার কি ধারণা তোমার মেয়ে কি? আজাদ চৌধুরী ইরতিজার কথা সম্পূর্ণ করতে দিলেন না, ওর মাথায় হাত রেখে বললেন, আমি চাইছি না অর্টনের সাথে তোমার আর কোনো রকম সম্পর্ক থাকুক। যে ছেলেটাকে আমরা ঠিক করেছি সেই ছেলে যথেষ্ট ভালো। সিয়াটল থাকে অফিস কার্যের জন্য, আর ওর মা বাবা থাকে নিউ ইয়র্ক। ছুটিতে নিউ ইয়র্ক এসেছে। তোমার ফুফু, চাচা এবং আমি সকলেই চাইছি এই ছেলের সাথে তোমার এনগেজমেন্ট হোক। কিন্তু আমি এখনও যথেষ্ট ছোট। বিয়ের জন্য প্রিপেয়ার নই আমি গু। আজাদ চৌধুরী মৃদু হেসে জানালেন, বিয়ে তো এখনই দিয়ে দিচ্ছে না কেউ। আগে তোমার গ্রাজুয়েট কমপ্লিট হবে, তারপর বিয়ে কি? বিয়েটা যখন গ্রাজুয়েট শেষেই হবে তাহলে এখন এনগেজমেন্ট হওয়ার কি দরকার? ইরতিজার অন্তঃকরণ ছটফট করে উঠল। আজাদ চৌধুরী কিছু বললেন না। ক্ষণকাল গম্ভীর রইলেন। ইরতিজা বাবার মুখের দিকে তাকিয়ে আছে ব্যাকুল হয়ে। জানত তার বাবা মাথা গরম করে তার বিয়ে দিয়ে দেওয়ার কথা চিন্তা করবে না, কিন্তু বিয়ে সংক্রান্তই কিছু ভাববে এটা ভাবনায় ছিল না। তবে বাবা সবকিছু বিবেচনা করে ঠান্ডা মাথাতেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। এমনকি এই সিদ্ধান্ত যে মেনে নিতে হবে এটাও জানে সে। বাবার কথা ফেলার উপায় তার নেই। এই মানুষটাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে। তাই মানুষটার কথার অবাধ্য হয়ে মানুষটার মনে কষ্ট দিতে পারবে না। কিন্তু এই এনগেজমেন্টও মেনে নিতে পারবে না। এই এনগেজমেন্ট একটা শাস্তিস্বরূপ দেওয়া হচ্ছে তাকে। যেখানে কোনো দোষী ছিল না তার সেখানে এই শাস্তি কেন মেনে নেবে? ছেলেটাকে চেনো তুমি গু? বাবার কথায় অবাক হল ইরতিজা। আমি চিনি।
হ্যাঁ, তোমার ফুফুর বাসায় একদিন দেখা হয়েছিল তোমাদের গু। ইরতিজা মনে করার চেষ্টা করল, কিন্তু মনে করতে পারল না। আমার এরকম কাউকে মনে পড়ছে না গি। সাজিদ